কাহিনীর মায়াজগতে আপনাদের স্বাগত। কাহিনীর মায়াজগৎ আপনার গল্পের ক্যানভাসে। থ্রিডি অডিওর সম্পূর্ণ আনন্দ উপভোগ করতে অবশ্যই হেডফোন ব্যবহার করুন। এই যেমন আমি আপনার ডান দিক থেকে কথা বলছি, আর এই এখন আমি আপনার বাম দিক থেকে কথা বলছি। যদি আপনি উল্টো শুনে থাকেন তাহলে হেডফোনটি কাইন্ডলি ঘুরিয়ে নেবেন। গ্রামটির নাম কোয়র। একটি অন্ধকারময় রাত্রি। গ্রামের একজন মডল সহ অনেকজন দাঁড়িয়ে আছে গ্রামের মাঝামাঝি রাস্তায়। কি উদ্দেশ্য তাদের, চলুন জেনে নেওয়া যাক ওদের কাছ থেকেই। চলো তোমরা চলো, জমিদার বাড়িতে আগুন লাগিয়ে আসবো, আর এই অত্যাচার সহ্য করবো না। চলো জমিদার বাড়ি, চলো। এই নে, আগুন জ্বালা। নমস্কার, কাহিনীর মায়াজগতে আপনাদের আরও একবার স্বাগত। কাহিনীর মায়াজগতে আজ আপনাদের জন্য প্রণজিৎ ভৌমিকের লেখা গল্প চৌধুরী বাড়ির অভিশপ্ত ছায়া। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। বাইরে অঝোর ধারায় বৃষ্টি নেমেছে। জানলার কাছে বৃষ্টির ছাঁট যেন অদৃশ্য হাতের করাঘাতের মতো শব্দ করছে। মাঝে মাঝেই বিদ্যুতের ঝলকানিতে আলোকিত হয়ে উঠছে ঘরের অন্ধকার কোণগুলো। আজ রাজীব এবং ঋতুর বিবাহবার্ষিকী, তাই ওদের 3 BHK ফ্ল্যাটের ড্রয়িং রুমে বসে আছে ওরা 4 জন, রাজীব, ঋতু এবং ওদের কলেজ জীবনের 2 অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু তানিয়া এবং রনি। হঠাৎই বাইরে প্রচণ্ড শব্দ করে বাজ পড়ল এবং প্রায় সঙ্গে সঙ্গে ঘরের সমস্ত আলো নিভিয়ে দিয়ে লোডশেডিং হলো। ঋতু নিজের অজান্তেই রাজীবের হাত শক্ত করে চেপে ধরল। তার গলা কেঁপে উঠল। আজকের এই পরিবেশটা ঠিক সেই রাতটার কথা মনে করিয়ে দিচ্ছে, তাই না? অন্ধকারে কারোর মুখে কোনো কথা নেই, শুধু বাইরে একটানা বৃষ্টির শব্দ। তানিয়া এবার ফিসফিস করে বলে উঠল, সেই অভিশপ্ত চৌধুরী বাড়ি। রাজীব একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সে আতঙ্কে রাত কি ভোলা যায়? আজ থেকে প্রায় 5 বছর আগেকার ঘটনা। দিনটা ছিল একটি রৌদ্রোজ্জ্বল দিন। কলেজ ক্যাম্পাসে বসে রাজীব, ঋতু, রনি, প্রিয়া
তানিয়া আর আদিত্য আড্ডা মারছিল। সামনেই তাদের গরমের ছুটি, তাই তারা সবাই মিলে ঠিক করেছে এবার আর পাহাড় আর সমুদ্র নয়, এবারে একটা নতুন জায়গায় যাওয়া হবে। এই অদ্ভুত আইডিয়াটা রাজীবই তাদেরকে দিয়েছিল। সে ফেসবুকে একটা আর্টিকেল দেখেছিল যেখানে একটি পুরনো হানাবাড়ির সম্পর্কে কিছু লেখা ছিল। এই বাড়িটির নাম চৌধুরী ভবন, একটি বিরাট জঙ্গলে ঘেরা জমিদার বাড়ি, অথচ থাকার খরচ খুবই কম। আর্টিকেলের শেষে ছিল একটা সতর্কবার্তা, দুর্বল চিত্তের মানুষদের জন্য এই বাড়িটি নিষিদ্ধ। এই কথা রাজীব তার বন্ধুদের জানাতেই আদিত্য একটু অবজ্ঞার হাসি হেসে বলেছিল, আরে ধুর, ছাড় তো, ওসব ভূত টুত বলে কিছুই হয় না, যত সব গাঁজাখুরি গল্প। এবার আমরা ওখানে ঘুরতে যাব, চত দেখি কি হয়। নির্ধারিত দিনে ওরা চৌধুরীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তাদের স্করপিওটা যখন হাইওয়ে ছেড়ে গ্রামের মোড়াম বিছানো পথে নামছে, তখন গ্রামের আকাশে বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে। পথের দুধারেই ঘন জঙ্গল, ঝিঝির ডাক ছাড়া আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। পথের মাঝে এক জরাজীর্ণ আশ্রম দেখে রনি তার স্করপিও থামালো। এবং বাকি 5 জনকে উদ্দেশ্য করে বলল, চল একটু আশীর্বাদ নেওয়া যাক। রনির গলায় আজ খানিকটা অস্থিরতা। তার কথা শুনে আদিত্য একটু বিদ্রুপের সঙ্গে তাকে বলল, কি রে, তুই আবার এত ভক্ত হলি কবে থেকে বলতো? তবু রনির কথায় সবাই আশ্রমে প্রবেশ করল। আশ্রমে প্রবেশ করতেই তারা দেখতে পেল এক জটাজুটোধারী সন্ন্যাসী অগ্নিকুণ্ডের সামনে বসে আছেন। তার পরনে রক্তাম্বর, মাথায় লাল চন্দনের তিলক, বাহুতে এবং গলায় রুদ্রাক্ষের মালা, এবং তার পাশে একটি বেদিতে একটি পেতলের ত্রিশূল রাখা আছে। ওদের দেখেই সন্ন্যাসীর চোখ জ্বলে উঠল। তাদের দেখে একটু গম্ভীর স্বরে সন্ন্যাসী বললেন, তোমরা চৌধুরী বাড়ির দিকে এগোচ্ছ? যেও না, ওখানে বাতাস ভারী, মাটির নিচে অতৃপ্ত আত্মাদের কান্না জমে আছে। ওসব আমরা বিশ্বাস করি না বাবা, আমরা অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি, 2 দিন থাকবো, চলে আসবো, দ্যাটস ইট। এর মধ্যে আবার ভূত প্রেত আসলো কোথা থেকে? আদিত্যর কথা শুনে সন্ন্যাসী তার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। তারপর নিজের ঝুলি থেকে 6টি রক্ষা কবচ বার করে তাদের হাতে দিলেন। এই রক্ষা কবচ গলায় পড়ো, যাই ঘটুক, প্রাণ বেরিয়ে গেলেও এই রক্ষা কবচ শরীর থেকে খুলবে না। মনে রেখো, বিশ্বাস বা অবিশ্বাস, মৃত্যুর কাছে সবই সমান। চৌধুরী বাড়িতে যখন ওরা পৌঁছালো, তখন সূর্যের শেষ বিন্দুটুকু মিলিয়ে গেছে। বাড়ির মরচে ধরা গেটটা অতৃপ্ত কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। বাড়িটির পলেস্তারা খসে ইট বেরিয়ে আছে। এক নজর দেখলেই যেন মনে হয় বাড়িটি তাদের হাঁ করে গিলতে আসছে। তাদের দেখে বাড়ির বৃদ্ধ কেয়ারটেকার লণ্ঠন হাতে তাদের দিকে এগিয়ে এলো। তার চামড়া ঝুলে পড়েছে,
চোখের দৃষ্টি ঘোলাটে। তাদের দেখে বৃদ্ধ একটু রহস্যময় হাসি হাসল। তারপর তাদের উদ্দেশ্য করে বলল, ও তোমরা এসেছো। অনেক দিন এই বাড়িতে কোনো মানুষের গন্ধ পাই না। বৃদ্ধের এই কথায় প্রিয়া শিউরে উঠল। এই বাড়িতে ইলেকট্রিসিটি নেই। মোমবাতির আলোয় তারা বিরাট হলঘরটাতে বসল। হঠাৎ এক দমকা হাওয়ায় সব মোমবাতিগুলো নিভে গেল। ঋতু স্পষ্ট শুনতে পেল অন্ধকারের মধ্যে তার কানে কেউ ফিসফিস করে বলছে, ঋতু আতঙ্কে প্রায় চিৎকার করে উঠল। কে কে কথা বলে উঠলো? পুনরায় সব মোমবাতি জ্বালানো হলে দেখা গেল সেখানে কেউ কোথাও নেই। শুধু দূরে বৃদ্ধ কেয়ারটেকার ছায়ার মতো দাঁড়িয়ে আছে। ভাবলেশীন মুখে বৃদ্ধ তাদের উদ্দেশ্যে বলল, না মা, ভয় পেও না। এটা বাতাসের শব্দ। এখানে বাতাসও কথা বলে। তোর না সব সময় বাড়াবাড়ি লেগেই থাকে। মানে এখানে আমরা সবাই বসে আছি আর একটা ভূত এসে তোকে নিয়ে চলে যাবে নাকি? সত্যি আহা, তোরা আবার শুরু হলি তো? আমি কি বলবো বল, আমরা এখানে সবাই বসে গল্প করছি আর উনি মরছেন ভূতের ভয়। না মানে যদি ওকে ভূত তুলে নিয়ে চলে যায় আর কি। সত্যি বাদ দে ছাড়। বেকার ঝামেলা করে লাভ নেই। বাইরে ঘুরতে এসছি, ঘুরবো ফিরবো এনজয় করবো, এটাই তো না। বেকার ঝামেলা করে কি হবে বল, বাদ দে। সেটা ওকে বল, কাজের কাজ দেয়। সে রাতে খাওয়া দাওয়ার পর সবাই যে যার ঘরে শুতে গেল। কিন্তু অনেক চেষ্টার পরেও কারোর চোখে ঘুম এলো না। মাঝরাতে তানিয়া বাথরুমে গেল, কিন্তু বাথরুমের কল খুলতেই সেখান থেকে জলের পরিবর্তে বেরিয়ে এলো চটচটে টাটকা রক্ত এবং পচা মাংসের একটি উৎকট গন্ধ। আতঙ্কে তানিয়া জোরে চিৎকার করে উঠল। তানিয়ার আর্তনাদে সবাই হুড়মুড় করে যে যেখানে ছিল সেখান থেকে ছুটে এলো। কিন্তু এসে তারা দেখল বেসিনে কোনো রক্তর ছিটে ফোঁটাও নেই। সেখানে শুধু আছে পরিষ্কার সাদা জল। আদিত্য একটু বিরক্ত হয়ে তানিয়াকে বলল, তোরা এত রাত্রে আবার শুরু করলি তো? আরে বাবা, ভূত বলে কিছুই হয় না। দেখ, ও কল খুলেছে, সেখান থেকে জল পড়ছে, আর ও দেখছে কিনা সেখান থেকে রক্ত পড়ছে। তা ঘুমটাকেই মাটি করলো। একে ঘুম আসছিল না, তার উপর যাও এসছিল এনাদের ভূতের চক্করে, আর তাও হলো না। বিরক্তিকর। আদিত্যর এই কথায় তার দিকে সবাই লক্ষ্য করল এবং দেখতে পেল তার আর প্রিয়ার গলায় সন্ন্যাসীর দেওয়া সেই কবচটা নেই। রাজীব একটু অবাক হয়ে আদিত্যকে জিজ্ঞাসা করল, কি রে, তোদের তাবিজগুলো কোথায় গেল? আদিত্য বিদ্রুপের হাসি হাসল। ওই জঞ্জাল আমি আর প্রিয়া গাড়িতে আসার সময় ফেলে দিয়েছি। শোন, ওইসব তাবিজ কবজ আমাকে দিয়ে হবে না। তোরা একটা কাজ কর, ওই তাবিজটাকে একটা গ্লাসে ডোবা, আর ওই গ্লাসের জলটা সবাই মিলে একটু একটু করে পরের দিন সকালে খা, যদি তোদের ভয় একটু কমে তো। এই চ, ঘুমাতে চ। বিরক্তিকর। আদিত্যর এই কথায় রাজীবের বুকটা ছ্যাঁত করে উঠল। তার মাথায় ক্রমাগত বিপদ সংকেত বাজতে লাগলো। পরদিন সকাল থেকেই পরিবেশটা আগের দিনের তুলনায় অনেকটাই বেশি থমথমে লাগতে লাগলো।
দুপুরের পর আকাশ কালো করে মেঘ জমল। সন্ধ্যার দিকে তারা দেখল প্রিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রনি আর আদিত্য প্রিয়াকে খুঁজতে বেরালো। কিরে রনি, উনি আবার ভয় পেয়ে কোথাও লুকিয়ে বসে নেই তো? দেখ, সব সময় কিন্তু ইয়ার কি ভালো লাগে না, ঠিক আছে? আমরা ওকে খুঁজছি, কোথায় তুই সাহায্য করবি, তা না টিটকারি খাচ্ছিস। আরে ধুর, ছাড় তো। এখানে দেখ, খোঁজ আশেপাশে অবশ্যই পাবি। দেখ ভাই, তোর খোঁজার হলে খোঁজ, না খোঁজার হলে ঘরে গিয়ে শুয়ে থাক, ঠিক আছে? তারপরে তুই এরকম করে বলিস আচ্ছা না। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চল চল, খুঁজি। তারা দেখল বাগানের এক কোণে একটি পুরনো কুয়োর তলায় প্রিয়া থম মেরে দাঁড়িয়ে। রনি ডাকল। রনির কথায় প্রিয়া আস্তে আস্তে পিছন ঘুরল। কিন্তু এ কি? এ তো প্রিয়া নয়। প্রিয়ার মুখ যেন আগুনে ঝলসে গেছে এবং তার ভেতর থেকে তার দুটো ভাটার মতো চোখ ঝলছে। তার ঠোঁটের কোণে লেগে আছে এক পৈশাচিক হাসি। দেখেই রনি এবং আদিত্যের হাড় যেন হিম হয়ে গেল। তারা এক জায়গায় পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে রইল। তাদের এই অবস্থা দেখে প্রিয়ারূপী সেই পিশাচটি জোরে জোরে অট্টহাসি করতে লাগলো। খানিকক্ষণ পর থেমে সে নিজের ভয়ানক কণ্ঠস্বরে বলল, এরপর পিশাচটি প্রিয়ার দেহ থেকে বেরিয়ে তার নখ দিয়ে প্রিয়ার দেহকে ছিন্ন ভিন্ন করে দিল। প্রিয়ার নিথর দেহ পড়ে রইল মাটির ওপর। রনি আর আদিত্য ভয়ে একবারে পাথর হয়ে দাঁড়িয়ে রইল। এদিকে ঘরের ভেতর তাণ্ডব শুরু হয়েছে। বাইরে প্রবল ঝড়ের দাপটে ঘরের ভেতরের জানলাগুলো বারবার আছড়ে পড়ছে। আদিত্য পাগলের মতো হাসতে হাসতে বলল, আরে ভূত বলে কিছুই হয় না, তোরা বেকার ভয় পাচ্ছিস। দেখ, ঝড় বৃষ্টি এগুলো প্রাকৃতিক দুর্যোগের ফলে হচ্ছে। তোরা ভূত বলে বেকার ভয় পাচ্ছিস। কিন্তু তার এই ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে পুনরায় দেওয়ালের ভেতর থেকে বেরিয়ে এলো সেই বিভৎস নারী মূর্তি। পরনে তার শতচ্ছিন্ন বেনারসি, সারা গা দিয়ে তার জমিয়ে পড়ছে টাটকা রক্ত। সেই বিভৎস মূর্তি এগিয়ে এলো আদিত্যর দিকে। আদিত্য প্রাণপণে পালানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু এক অদৃশ্য শক্তি যেন তার দেওয়ালে গেঁথে ফেলতে লাগলো। রনি, রাজীব, ঋতু আর তানিয়া এখন এক ঘরে বন্দী। বাইরে তাণ্ডব চালাচ্ছে সেই অতৃপ্ত আত্মা। ইতিমধ্যে তানিয়া জ্ঞান হারিয়েছে আর ঋতু অঝরে কাঁদছে। রাজীব বুঝতে পারল এইভাবে বসে থাকলে কিচ্ছুই হবে না, তাদের লড়াই করতে হবে। কিন্তু কিভাবে সেটা সে বুঝতে পারল না। তখনই তার মনে পড়ল সন্ন্যাসীর দেওয়া সেই রক্ষা কবচের কথা। ইতিমধ্যে তারা দেখতে পেল প্রেতাত্মাটি ঘরের মধ্যে পুনরায় প্রবেশ করেছে। তার হাতের নখগুলি বড় হয়ে এক একটি তীক্ষ্ণ বর্ষার ফলার মতো লাগছে। আত্মাটি দ্রুত এগিয়ে এলো ঋতুর দিকে। রাজীব চিৎকার করে উঠল, না, ওকে ছেড়ে দাও। এরপর সে নিজের রক্ষা কবচটি এক টানে গলা থেকে খুলে ফেলল এবং সেটি সেই অতৃপ্ত আত্মাটির কপাল লক্ষ্য করে ছুঁড়ে মারল। হঠাৎই জ্বলে উঠল একটি নীলচে অগ্নিশিখা এবং তার মধ্যেই চলতে লাগলো সেই ছায়া শরীর। এক গগনভীতি আর্তনাদে ভরে উঠল গোটা চৌধুরী ভবন।
কালো ধোঁয়ায় ভরে গেল চারপাশ। বাড়িটি প্রবলভাবে কাঁপতে শুরু করলো। অজ্ঞান তানিয়াকে নিজেদের কাঁধে তুলে রাজীব, ঋতু আর রনি কোনো ক্রমে জিপের কাছে পৌঁছালো। গাড়িতে স্টার্ট দিতে গর্জে উঠল জিপের ইঞ্জিন। পিছনে ফিরে তারা দেখল আগুনের লেলিহান শিখায় জ্বলছে সেই অভিশপ্ত চৌধুরী ভবন। সারা রাত একটানা গাড়ি চালিয়ে ভোরবেলা নাগাদ তারা সেই আশ্রমটিতে পৌঁছালো। ক্লান্ত, বিধ্বস্ত সন্ন্যাসী বোধ হয় তাদের জন্য অপেক্ষা করছিলেন। সব শুনে তিনি দীর্ঘশ্বাস ফেললেন। তোমরা যার মুখোমুখি হয়েছিলে সে হলো জমিদার রুদ্রনারায়ণ চৌধুরীর ছোট মেয়ে লক্ষ্মী। আজ থেকে 100 বছর আগে এক অভিশপ্ত রাতে প্রজারা বিদ্রোহ করে আগুন লাগিয়ে দিয়েছিল জমিদার বাড়িতে। বিনা দোষে পুড়ে মরেছিল ছোট্ট লক্ষ্মী। সেই ক্ষোভ, সেই যন্ত্রণা তাকে মুক্তি দেয়নি। তোমাদের বন্ধুর প্রাণের বিনিময় তার ক্ষোভ হয়তো কিছুটা কমেছে, কিন্তু আদিত্য আর প্রিয়াকে আর ফেরানো যাবে না। রাজীব জানলার বাইরে তাকালো। বৃষ্টি থেমে গেছে, কিন্তু তাদের জীবনের এই কালো অতীত সব সময় যেন তাদেরকে তাড়া করে বেড়ায়। ঘুম ঘোরে স্বপ্নের মধ্যে এখনো মাঝে মাঝে তাদের চোখে ভেসে ওঠে সেই জ্বলন্ত অভিশপ্ত চৌধুরী ভবন। এই সময় বাড়ির কলিং বেলটি বেজে উঠল। দরজা খুলে রাজীব দেখল রাজীব বাবু কেমন আছেন? এতক্ষণ আপনারা শুনলেন প্রণজিৎ ভৌমিকের লেখা গল্প চৌধুরী বাড়ির অভিশপ্ত ছায়া। এই গল্পের বিভিন্ন চরিত্রে যারা ছিলেন: রাজীব, শিবাজী বর্মন, ঋতু, শ্রেয়শ্রী ধারা, রনি, তুহিন শেখ, তানিয়া, অর্পিতা মণ্ডল, বৃদ্ধ কেয়ারটেকার প্রবীর রুইদাস, তান্ত্রিক রাজু মাঝি, প্রিয়া এবং মিউজিক কম্পোজার অহনা চক্রবর্তী, সাউন্ড ডিজাইনিং এবং আদিত্য প্রভাত কুমার। এই গল্পের গল্প পাঠে প্রণজিৎ ভৌমিক। গল্পের সূত্রধার আমি গোপী যাদব। আমরা আবার ফিরে আসব একটি নতুন স্বাদের গল্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন কাহিনীর মায়াজগৎ আপনার গল্পের ক্যানভাসে।